বাংলাদেশে শুদ্ধি অভিযান আর হবে না, সমাজটা শুদ্ধ হবে না। আবার দীর্ঘদিন আমাদের স্বৈর শাসন চলেছে, সমাজে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। এটা তো আমার কিছু হচ্ছে না, আমি কেন ঝামেলার মধ্যে জড়াই? দীর্ঘদিনের একটা একত্র শাসনের অবসান হয়েছে। সুতরাং যেই কথা বলে আন্দোলনটা হয়েছে বৈষম্য, সকল বৈষম্য দূর করার জন্য, আমরা আশা করব যে সর্বক্ষেত্রে সেই বৈষম্যটা দূর হবে এবং এত মানুষের যে জীবন দিয়েছে যারা, এটা আমাদের কোনো ধারণা ছিল না যে এত লোক এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন এবং প্রচুর মানুষ আজকে আহত হয়ে বিভিন্ন জায়গায় তারা করছে। সুতরাং একদিকে যেমন এইসব শহীদদের আত্মদান যেন বৃথা না হয়, অন্যদিকে যারা আজকে চিকিৎসাধীন আছেন তাদের দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকার এবং প্রয়োজনে সরকার ব্যবসায়িক মহল থেকে টাকা তুলতে পারেন করে একটা ফান্ড করে অবশ্যই তাদের চিকিৎসা দিতে হবে। এবং এখানে চিকিৎসার জন্য যারা আন্দোলনে আহত হয়েছেন তারা যে কেবল ছাত্র বা অন্য কেউ তা নয়, সাধারণ পথচারী মানুষ যারা এই আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, তারা সেভাবে গুলিবিদ্ধ হয়েছেন এবং প্রচন্ড ভাবে আহত হয়ে, এবং তাদের পরিবারের যে দুর্দশা সেটা ভাবলেও আমাদের খুব খারাপ লাগে। আশা করব যে এই সুদিনের অপেক্ষায় এই আন্দোলন হয়েছে সেটা যেন সফল হয়, সঠিক পথে এগোচ্ছে। সেটা এই প্রশ্নের জবাব দেওয়া খুব কঠিন, কারণ এখনো 3 মাস অতিক্রান্ত হয়েছে এবং আশা করব যে সঠিক পথে নেয়ার যে অঙ্গীকারটা আছে সেটা যেন বাস্তবায়ন হয়। এবং রাজনৈতিক দলগুলো যেই রোড ম্যাপের কথা বলছি, আমি মনে করি সরকারের একটা লক্ষ্য রাখা দরকার এবং সেটা সবার সামনে তুলে ধরা দরকার যে এটা এমন নয় যে জনগণ যতদিন চাইবে আমি ক্ষমতায় থাকবো। হ্যাঁ, এটা তো একটা বায়বীয় কথা। সুতরাং কথাটা হতে হবে যে আমার সামনে এই সংস্কার আমি করতে চাই, এর জন্য এই সময় লাগবে, তারপরে নির্বাচন। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য যেই সংস্কারগুলো করা উচিত সেটা আগে করা দরকার এবং পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেওয়া দরকার। আদর্শ হবে 2025-এর মধ্যে যদি আমাদের দেশ নির্বাচনটা হয় তাহলে একটা গণতান্ত্রিক সরকার আসতে পারে। এবং শেষ কথা হচ্ছে যে রাজনীতিবিদরাই কিন্তু দেশটা চালাবে। সুতরাং রাজনৈতিক নেতৃত্বের উপর ভরসা রাখতে হবে আমাদের। আমরা যদি খারাপ নেতা নির্বাচন করি সেটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু আমরা চাইবো যে এবারের যে অভিজ্ঞতা হয়েছে সেই থেকে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবেন তারাই অন্যায় করার আগে দুবার ভাববেন যে পরিণতি কত ভয়াবহ হতে পারে। সুতরাং আমি মনে করি নির্বাচনটা হওয়া জরুরি, কিন্তু নির্বাচন কোনো সংস্কার না করে নির্বাচন হলে আবার একই রকম অবস্থা হতে পারে। সুতরাং সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেটা, এবং আমাদের সংবিধান সংশোধনের কথা যেমন উঠেছে সেইটা করতে হবে নির্বাচিত সরকার, সেই পরিষদে আমাদের জনপ্রতিনিধি যারা আছে তারাই সংস্কারটা করতে পারবেন সংসদে। এবং আমি মনে করি যে আমাদের সংবিধান পুনর্লিখনের কথা হচ্ছে, পুনর্লিখনের প্রয়োজন নেই। যেই সংবিধান আছে তার মধ্যেই সংশোধন তো ইতিমধ্যে অনেক হয়েছে, সুতরাং আরো যে প্রয়োজন সংস্কার করা দরকার সেগুলোই সংবিধান সংশোধনী হতে পারে। এবং সেটা নির্বাচনের আগে যেটুকু করার সেটা করবেন, তারপরে নির্বাচিত যেই আমাদের সভা হবে তারা ঠিক করবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আপনি যেই সাম্য মানবিক মর্যাদার কথা বললেন, সবই তো মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল এবং সেটাই আমাদের সংবিধানে লিপিবদ্ধ হয়েছে। কিন্তু আমরা কি সেই অধিকার রক্ষা করতে পেরেছি মানুষের? এবং বৈষম্য কি দূর করতে? বৈষম্যহীন সমাজের কথা সেখানে বলা আছে, ধনী দরিদ্র
আমার মনে আছে যে 1972 সনে সবাই আমরা তৈরি ছিলাম যে আমরা সকলের দুঃখ ভাগাভাগি করে নেব। 10,000 টাকার উপরে কারো বেতন ছিল না, এরকম অবস্থা ছিল। সবাই যে আমরা কষ্ট ভাগ করে নেব, কারণ 9 মাসের যে অভিজ্ঞতা সেটার থেকে আমরা বেরিয়েছি। কিন্তু সেটা তো হলো না পরবর্তী। এবং তারপরে আবার দীর্ঘদিন আমাদের স্বৈর শাসন চলেছে এরশাদের আমলে, সেখানেও আমাদের অভিজ্ঞতা কোনো ভালো নয়। সেই অভিজ্ঞতার আলোকে আমরা আবার আন্দোলন করে এরশাদ চলে গেছে, কিন্তু তারপরেও তো সেই আন্দোলনের সুফল তো আমরা পাইনি। এটা বারবার আমরা যে আমাদের হাতে সুযোগ এসছে, সেই সুযোগের সদ্ব্যবহার আমরা করতে পারিনি। এই জন্য যাই, আমি কেবল রাজনৈতিক নেতাদের দায়ী করব না, দায়ী করব নিজেদেরকে, সমাজকে। আমরা সমাজটা এমন হয়ে গেছে আমাদের যে সমাজে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এবং দুর্নীতি আমরা আগে শুনতাম যে আমরা বলছি যে দুর্নীতি সহনীয় পর্যায়ে আনা উচিত, কিন্তু দুর্নীতিতে হাজার হাজার কোটি টাকার নিচে হয় না, এটা আমাদের ধারণাই ছিল না। যে এত টাকা যদি দুর্নীতি করে বিদেশে চলে যায়, তাহলে তো দেশের এত সম্পদ ছিল সবই আমরা হারিয়ে ফেললাম। সুতরাং এই জায়গাটায় দুর্নীতির ব্যাপারে এবারে কঠোর অবস্থানটা নেওয়া উচিত, এটা আমরা মনে করব, তবেই আমরা একটা সামনে। কিন্তু আমি জোর দেব সমাজের উপরে। সমাজ যেভাবে কলুষিত হয়েছে, আমরা যেভাবে পথভ্রষ্ট হয়েছি, এই নতুন সমাজ আমার মনে হয় যে তরুণ প্রজন্ম গড়তে পারবে নতুন সমাজ। আজকে যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, সময় লাগবে, কিন্তু আমার মনে হয় যে নতুন প্রজন্ম না এলে এই বাংলাদেশের শুদ্ধি অভিযান আর হবে না, সমাজটা শুদ্ধ হবে না। সেই জন্যই রাষ্ট্র যাতে করাপশন করতে না পারে, সেই ব্যাপারে তো আমাদের মানুষদের সজাগ থাকতে হবে। এবং সেই ক্ষেত্রে আইনগুলো যাতে, আমাদের সংবিধানে তো অনেক কথাই লেখা আছে, দেশের আইনে অনেক কথা লেখা আছে, কিন্তু সেগুলো তো কার্যকর হচ্ছে। সুতরাং রাষ্ট্রেই অবশ্যই রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় দুর্নীতি অবশ্যই বন্ধ হতে হবে। এবং বন্ধ করবে কারা? বন্ধ করতে হবে আমরা যাদের ভোট দিয়ে নির্বাচন করি। সুতরাং আমরা এই আমাদের সংবিধানে তো লেখা আছে যে দেশের মালিক হচ্ছে জনগণ। সুতরাং সেইখানে জনগণকে সজাগ থাকতে হবে, প্রয়োজনে সবসময় বিরোধিতা করতে হবে। আমি যেখানে অন্যায় দেখবো, আমি ছোটখাটো অন্যায় যদি প্রতিবাদ করি, তবেই সকলে মিলে একটা বড় অন্যায়ের প্রতিবাদ করা সম্ভব। কিন্তু আমরা সবসময় ছোটখাটো অন্যায়কে আমরা অ্যাভয়েড করি, দূরে থাকার চেষ্টা করি। আমি মনে করি যে এটা তো আমার কিছু হচ্ছে না, আমি কেন ঝামেলার মধ্যে জড়াই। কিন্তু এরকম করতে করতে একদিন দেখবো আমার উপর যখন আক্রমণ হবে, তখন আমার পাশে কেউ নেই, আমার পাশে কেউ দাঁড়াচ্ছে না। সুতরাং সেই জায়গাটা তৈরি করতে হবে যে রাষ্ট্রীয়ভাবে এই দুর্নীতি এবং সকল অনাচার যেন বন্ধ হয়, তেমন একটা কাঠামো দরকার। 1 নম্বর কথা হচ্ছে যে কিভাবে আমরা মানুষের আমরা আদর্শ মানুষ গড়ে তুলতে পারি। একটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, পরিবারের মধ্য দিয়ে। পরিবারও তো সৎ হতে শেখায় না ছেলে মেয়েদেরকে। আজকে কোনো ছেলে তো প্রশ্ন করে না তার বাবা এত টাকা বেতন পায়, সেই বেতন দিয়ে ছেলেকে বিদেশে পড়ায় কি করে, হ্যাঁ, আমেরিকা পড়ায় কি করে। এই ছেলে তো কোনোদিন বাপকে প্রশ্ন করে না।